আরও একবার কারিশমা জাদু দেখালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। ৭৩ বছর বয়সী মোদী যেন হ্যামিলনের বাঁশিওয়ালা, যার বাঁশির সুরে মন্ত্রমুগ্ধ ভারতীয়রা। তা না হলে এই উচ্চ বেকারত্ব, আয় বৈষম্য আর নানান রকম ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর পরও ভারতের কোটি কোটি মানুষ ভোট দিয়ে টানা তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদীকে এখানে ক্ষমতায় আনলেন। ভারতের লোকসভা নির্বাচনে বেসরকারি ফলাফল এখনো ঘোষণা করা না হলেও বুথ ফেরত জরিপের ফলাফল বলছে নেহেরুর পর মোদীই হচ্ছেন হ্যাট্রিক প্রধানমন্ত্রী। কি এমন মন্ত্র ভারতীয়দের কানে পড়ে দিয়েছেন মোদী? গত প্রায় এক দশক ক্ষমতায় থেকে কি কি করেছে মোদী সরকার, যার কারণে ভারতীয়রা আবারও বিজেপিকেই ভোট দিয়েছেন? এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আমাদের আজকের প্রতিবেদনে। আপনাদের সাথে আছি আমি মোহনা হোসেন। ভারতের লোকসভা নির্বাচনের পর গত ১ মে সন্ধ্যায় বিভিন্ন বুথ ফেরত জরিপের পূর্বাভাসে বলা হয় মোদীর দল ক্ষমতাসীন বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবারও জয় পেতে যাচ্ছে। জরিপের ফলাফল অনুযায়ী বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন বিরোধী জোটকে আবারও ধসিয়ে দিয়েছে বিজেপি। ভারতের লোকসভা নির্বাচনে ৫৪৩ আসনে সরাসরি ভোট হয়। ৭ দফার এই নির্বাচন শুরু হয় গত ১৯ এপ্রিল। সপ্তম ও শেষ দফায় ভোট হয় ১ জুন। ৪ জুন ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে। তবে সর্বশেষ রাউন্ডের ভোট গ্রহণ শেষ হওয়ার পরই আসতে শুরু করে বিভিন্ন বুথ ফেরত জরিপের ফলাফল। বুথ ফেরত জরিপ অনুযায়ী বিজেপি গত লোকসভা নির্বাচনের চেয়েও এবার ভালো ফল করতে যাচ্ছে। জরিপের পূর্বাভাস সঠিক হলে ব্যাপারটি এমন দাঁড়াবে যে ব্যাপক অসমতা, রেকর্ড বেকারত্ব, ক্রমবর্ধমান মূল্যস্ফীতির মতো বিষয়গুলো মোদীর দল বিজেপির ভোট কমাতে পারেনি, বরং তা বেড়েছে। স্বাধীন ভারতে এর আগে কোনো প্রধানমন্ত্রী টানা ৩ বারের প্রতিবারই আসন সংখ্যা বাড়িয়ে লোকসভা নির্বাচনে জিততে পারেননি। ফলে মোদীর জন্য এই জয় এক বিরল ইতিহাসের জন্ম দিতে যাচ্ছে। তৃতীয়বারের ক্ষমতাসীন হয়ে তিনি জওহরলাল নেহরুকেও স্পর্শ করেছেন। জাতীয় গণমাধ্যমে প্রকাশিত কমপক্ষে ৭টি বুথ ফেরত জরিপের এই ভবিষ্যৎবাণী করেছে যে বিজেপি ও তার মিত্ররা লোকসভার ৫৪৩ আসনের মধ্যে ৩৫০ থেকে ৩৮০টি পেতে যাচ্ছে। বুথ ফেরত জরিপের পূর্বাভাস মানতে নারাজ বিরোধী ইন্ডিয়া জোট। টানা ২ মেয়াদে কেন্দ্রের ক্ষমতায় থাকা বিজেপি সরকার হটানোর আশা নিয়ে ২ ডজনেরও বেশি রাজনৈতিক দল নিয়ে ইন্ডিয়া জোট গঠন করা হয়েছিল। বিরোধী জোটটি বলছে তারা এই ব্যাপারে খুবই আশাবাদী যে ভোট গণনায় তারাই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে দাবি করেছেন যে ইন্ডিয়া জোটের আসন সংখ্যা হবে ২৯৫। এক আম আদমি পার্টির নেতা তো বলেই দিয়েছেন যে বুথ ফেরত জরিপ ভুল না হলে তিনি মাথা মুড়িয়ে ফেলবেন। ভারতে বুথ ফেরত জরিপগুলোর যথার্থতা নিয়ে সামঞ্জস্যহীনতার কিছু রেকর্ড আছে। অতীতে এসব জরিপ কখনো বিভিন্ন দলের সম্ভাব্য আসন সংখ্যা কমিয়ে পূর্বাভাস দিয়েছে, কিংবা অতিরিক্ত আসন প্রাপ্তির আভাসও কখনো কখনো দিয়েছে। তবে কিছু ব্যতিক্রম ছাড়া গত ২ দশকে বেশিরভাগ ক্ষেত্রেই সঠিকভাবে সাধারণ প্রবণতার পূর্বাভাস দিতে পেরেছে এইসব জরিপ। এতক্ষণ বারবার বুথ ফেরত জরিপ কথাটা ব্যবহার করছি, চলুন একটু জানি বুথ ফেরত জরিপ আসলে কি। ২০১৪ ও ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বুথ ফেরত জরিপ আর ভোটের প্রকৃত ফলাফলের সঙ্গে বাস্তবে কতটা মিল ছিল সেটাও কিন্তু এখন আলোচনায় আসছে। ভোট দেওয়ার পর কেন্দ্রের সামনেই ভোটারদের সঙ্গে কথা বলার মাধ্যমে একটা জরিপ চালানো হয়, এটাকেই বলা হয় বুথ ফেরত জরিপ। নির্বাচন চলার সময়ে ভারতে বুথ ফেরত জরিপের ফলাফল প্রকাশ একেবারেই নিষিদ্ধ। তবে পুরো ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার আধা ঘন্টা পর ফলাফল প্রকাশ করা যায়। ২০১৪ সালের বেশিরভাগ বুথ ফেরত জরিপে পূর্বাভাস পাওয়া গিয়েছিল যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ক্ষমতায় আসছে, কিন্তু এনডিএ যে বিপুল পরিমাণ সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে সেই পূর্বাভাস কিন্তু ছিল না। আবার ২০১৯ সালে অর্থাৎ গত লোকসভা নির্বাচনেও বুথ ফেরত জরিপে বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ের পূর্বাভাস দেওয়া হয়েছিল। বুথ ফেরত জরিপের পূর্বাভাসই শেষ পর্যন্ত কিন্তু সত্যি হয়েছিল সেবারে। ফের সেই পুরনো অস্ত্র, একই ভাঙা রেকর্ড, ধর্মীয় জুজু, যার উপর ভর করে নির্বাচনের বৈতরণী পার হতে চেয়েছিলেন মোদী।
বুথ ফেরত জরিপ সত্য হলে এই কাজে ভালোভাবেই সফল হয়েছেন তিনি। এক নির্বাচনী প্রচারণায় মোদি তার নিজ রাজ্য গুজরাটে সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় সেই পুরনো অস্ত্র ব্যবহার করেছেন। তিনি তার বক্তব্যে কিভাবে বিরোধী দলগুলো মুসলমানদের সাথে ভারত দখলের ষড়যন্ত্র করছে তার ব্যাখ্যা দেন। এক নির্বাচনী প্রচারে মোদি মুসলিম সম্প্রদায়কে অনুপ্রবেশকারী বলে আখ্যা দিয়েছেন। মুসলিমরা বেশি সন্তান জন্ম দেন বলেও অভিযোগ তোলেন তিনি বলেছিলেন, মুসলমানরা বেশি সন্তান জন্ম দেয় কারণ তারা চায় হিন্দুদের সংখ্যার তুলনায় মুসলমানদের সংখ্যা ছাড়িয়ে যাক, যদিও বাস্তবতা বলছে ভিন্ন কথা। ভারতের পরিসংখ্যান অনুযায়ী মুসলমানরা ভারতীয় মোট জনসংখ্যার 15%-ও কম এবং সরকারি তথ্য মতে মুসলমানদের সন্তান জন্ম দেওয়ার হার হিন্দু এবং অন্যান্য প্রধান ধর্মীয় গোষ্ঠীর তুলনায় দ্রুত কমছে। গত 30 এপ্রিল বিজেপি ইনস্টাগ্রামে একটি অ্যানিমেটেড ভিডিও প্রকাশ করেছিল, যাতে মধ্যযুগীয় ভারত আক্রমণ এবং তার সম্পদ লুণ্ঠনকারী হিংসাত্মক এবং লোভী মুসলিম পুরুষ হানাদারদের স্টেরিওটিপিক্যাল কিছু চিত্র দেখানো হয়। এরপর মোদি এসে পুরো জাতিকে উদ্ধার করেন। ভিডিওটিতে এটাই বোঝানো হয় যে কংগ্রেস নির্বাচিত হলে হিন্দুদের সম্পদ ও সম্পত্তি মুসলমানদের মধ্যে বিলিয়ে দেয়া হবে। পরে অবশ্য ব্যবহারকারীদের রিপোর্টের কারণে ভিডিওটি সরিয়ে নেয় ইনস্টাগ্রাম। ভারতের তরুণ প্রজন্ম বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপরই আস্থা রেখেছেন। তাদের অনেকে গত নির্বাচনে মোদিকে ভোট দিয়েও একটা সরকারি চাকরি জোটাতে পারেননি। তবুও বেশিরভাগেরই ধারণা যে যত যাই কিছু হোক, নিজেরা চাকরি না পেলেও বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়েছে ভারত। ভারতের অর্থনীতি এখন আগের চাইতে যে কোনো সময়ের চেয়ে অনেকটাই ভালো। একমাত্র মোদি ক্ষমতায় থাকলেই এই ধারাবাহিকতা বজায় থাকবে বলে তাদের বিশ্বাস। 27 বছর বয়সী সঞ্জীব কুমার ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের রাজধানী পাটনার বাসিন্দা। এখনও বেকার জীবন কাটালেও সঞ্জীব লোকসভা নির্বাচন চলাকালীন আবারও মোদির দল বিজেপিকেই ভোট দেওয়ার কথা জানিয়েছিলেন। বিহার ভারতের তৃতীয় সর্বাধিক জনবহুল রাজ্য। এই রাজ্যের জনসংখ্যা এখন 10 কোটিরও বেশি। সঞ্জীব বলেছিলেন যে আমরা চাকরি পাচ্ছি না, এটা সত্য, কিন্তু অন্তত দেশ তো ভালো করছে। সঞ্জীবের রাজনৈতিক এই পছন্দ একটি বৃহত্তর বিষয়কে সামনে তুলে এনেছে, আর তা হচ্ছে অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে ভারতের অনেক ভোটারের মধ্যে অসন্তোষ আছে। তবে এই অসন্তোষ প্রধানমন্ত্রী মোদির বিপুল জনপ্রিয়তাকে স্পর্শ করতে পারেনি বলেই মনে হচ্ছে। ভোটার ও বিশ্লেষকরা বলছেন, মোদির অধীন ভারতের বৈশ্বিক অবস্থানের ক্রমবর্ধমান উন্নতি হয়েছে বলে ভোটারদের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে। অনেকের মধ্যেই এমন একটি ধারণা হয়েছে যে বর্তমান সরকার আগের সরকারগুলোর তুলনায় কম দুর্নীতিগ্রস্ত। এছাড়া বিজেপি সরকার তার ভাবমূর্তি ব্যবস্থাপনার ব্যাপারেও এখন সতর্ক। এখানে বিজেপির ধর্মভিত্তিক রাজনীতিরও কিন্তু একটা ভূমিকা আছে। ভোটাররা মোদির প্রতি তাদের সমর্থনের কারণ হিসেবে কয়েকটি বিষয়ের কথা উল্লেখ করেছেন, যেমন পূর্ববর্তী সরকারগুলোর তুলনায় মোদি সরকারের পরিচ্ছন্ন ভাবমূর্তি, কথিত ডিজিটাল বিপ্লবের ওপর বিজেপি সরকারের গুরুত্ব ও ভারতের বর্তমান আন্তর্জাতিক অবস্থান। গত 5 বছরে কোনো চাকরি জোটাতে না পারলেও তাদের বিশ্বাস একমাত্র মোদি ভারতকে একটি বৈশ্বিক শক্তিতে রূপান্তরিত করতে পারবেন। ভোটারদের ধারণা, আন্তর্জাতিকভাবে ভারতকে একটি উদীয়মান পরাশক্তি হিসেবে দেখছে বিশ্ব। যদিও চীন সেটা ঠেকানোর চেষ্টা করছে, তা সত্ত্বেও বৃহত্তম গণতন্ত্রের দেশ হিসেবে ভারত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার জন্য একটা জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তরুণদের মধ্যে এই কথা ছড়িয়ে দেওয়া হয়েছে যে জাতিসংঘ মোদিকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে বলছে। রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ ঐতিহাসিক সম্পর্ক আছে ভারতের। এমন কথাও বলা হচ্ছে যে প্রতিবেশী ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চলমান যুদ্ধের ইতি টানার আলোচনায় ভারত সহায়তা করতে পারে। 2022 সালের ফেব্রুয়ারিতে এই যুদ্ধ শুরু হয়। সংঘাতের শুরু থেকেই কোনো পক্ষকে সমর্থন না দেওয়ার নীতি অনুসরণ করছে নয়াদিল্লি। নয়াদিল্লির সেন্টার ফর পলিসি রিসার্চের জ্যেষ্ঠ ফেলো নীলাঞ্জন সরকার বলেন, সিএসডিএস লোকনীতি পরিচালিত সমীক্ষায় অর্থনৈতিক দুর্দশার বিষয়ে মানুষের উদ্বেগের দিকটি উঠে এলেও বিজেপির মোদি ব্র্যান্ড দলটিকে যে কোনো বড় পরিণতি এড়াতে অনেক সাহায্য করেছে। নীলাঞ্জন সরকার বলেন, সব রাজনৈতিক কৃতিত্ব মোদির ওপর কেন্দ্রীভূত করার একটা চেষ্টা বিজেপির মধ্যে লক্ষণীয় ছিল। বিজেপি তার প্রচারে দলটির প্রতিশ্রুতিকে মোদির গ্যারান্টি হিসেবে বর্ণনা করে।
দিল্লি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক চন্দ্রচূড় সিং বলেন, বিরোধীরা অর্থনৈতিক মন্দাকে একটি বড় নির্বাচনী ইস্যু হিসেবে উত্থাপন করেও জনগণের কাছে টলতে পারেনি। তার মতে, বিরোধীদের সমস্যা হলো ভিন্ন মতের বিভিন্ন দল একত্রিত হয়েছে, যাদের একমাত্র এজেন্ডা ছিল মোদীকে পদচ্যুত করা, কিন্তু জনগণ বিষয়টিকে ভালোভাবে নেয়নি। নয়াদিল্লি ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি রিসার্চ সিপিআর এর জ্যেষ্ঠ ফেলো নীলাঞ্জন সরকার বলেন, মোদী বিপুল জনপ্রিয়, এই কারণেই তার দল বিজেপির সব প্রচারের কেন্দ্রে ছিলেন মোদী। নির্বাচনে মোদীর প্রতিশ্রুতি 2030 সালের মধ্যে $10 ট্রিলিয়ন অর্থনীতির দেশে রূপান্তরের পরিকল্পনা। এই লক্ষ্যে বৃহত্তম শ্রমশক্তির দেশে রূপান্তরের রূপরেখা দিয়েছিল নির্বাচনী ইশতেহারে। এছাড়া বিনামূল্যে রেশন বন্টন প্রকল্প আগামী 5 বছরের জন্য চালু এবং পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি গ্যাস সরবরাহের প্রতিশ্রুতিও দিয়েছিল বিজেপি। ঋণের সর্বোচ্চ সীমা 10 লাখ থেকে বাড়িয়ে 20 লাখ রুপি করার প্রস্তাব দিয়েছেন। ইশতেহারে উল্লেখ করা হয়েছিল যে উত্তর, দক্ষিণ এবং পূর্ব ভারতে একটি করে অন্তত বুলেট ট্রেন চালু করা হবে। বিজেপির ইশতেহারে গুরুত্ব পেয়েছিল নারী ও কৃষকরা। কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত এবং নিম্ন আয়ের মানুষদের জন্য আরও 3 কোটি পাকা বাড়ি তৈরির প্রতিশ্রুতিও দিয়েছিলেন মোদী। প্রধানমন্ত্রী হিসেবে প্রথম 2 দফায় অর্থনীতিতেও চমক দেখিয়েছেন তিনি। একই সঙ্গে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নেও বেশ সচেষ্ট ছিল বিজেপি। এরই ধারাবাহিকতা দেখতেই হয়তো বিজেপি এবং মোদীর ওপর আস্থা রেখেছেন ভারতীয়রা। অন্তত বুথ ফেরত জরিপে মিলছে সেই ইঙ্গিতই। স্বপ্ন দেখাতে মোদী বরাবরই চতুর। একের পর এক স্বপ্ন সাজিয়ে এবং সেগুলোর বাস্তবায়ন করে শিশু থেকে বৃদ্ধ সবাইকে মুগ্ধ করে রেখেছেন তিনি। প্রধানমন্ত্রী পদে তার প্রথম 2 দফায় তাই দেখা গেছে। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে নানান বাধা এলেও সেগুলোকে অতিক্রম করেছেন বেশ সুকৌশলে। এবারও মোদীর সামনে আছে শত বাধা। সেগুলোর একটি অপর্যাপ্ত শিক্ষিত ও দক্ষ জনবল। রয়েছে অবকাঠামোগত দুর্বলতাও। আয় বৈষম্যও ভোগাতে পারে মোদী সরকারকে। চ্যালেঞ্জ মোকাবেলায় বেশ দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছেন নরেন্দ্র মোদী। 2001 সালে প্রথমবারের মতো গুজরাটের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন তিনি। হিন্দু মুসলিম দাঙ্গার কারণে সমালোচনার মধ্যে দিয়ে শুরু হয় তার রাজ্য সরকারের শাসনামল। পুরোটা সময় কেটেছে এর মধ্য দিয়েই। হিন্দুত্ববাদকে উস্কে দিয়ে 2007 সালের বিধানসভা নির্বাচনে আবারও জয়লাভ করে মোদীর দল। এবার সব সমালোচনার জবাব দিতে মোদী বেছে নেন অর্থনীতিকে। বিনিয়োগ আকর্ষণ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেখিয়েছেন চমক। একই সঙ্গে জোর দিয়েছেন রাজ্যের উন্নয়নেও। এর ধারাবাহিকতা ছিল মোদীর রাজ্য সরকারের পরবর্তী 2 দফায়ও। বিরোধী ইন্ডিয়া জোট দেশটির দক্ষিণের রাজ্যগুলোয় ভালো করবে বলে অনুমান করা হচ্ছিল, কিন্তু বেশিরভাগ বুথ ফেরত জরিপের ইঙ্গিত হলো দক্ষিণের রাজ্যগুলোতেও অত্যাশ্চর্য সাফল্য অর্জন করতে যাচ্ছে বিজেপি। বেশ কয়েকটি বুথ ফেরত জরিপ পূর্বাভাস দিয়েছে যে বিজেপি কেরালায় 2-3টি আসন পেতে পারে। ভারতীয় বামদের শেষ শক্ত ঘাঁটি হিসেবে খ্যাত এই রাজ্য মোদীর দল কখনোই জয়ী হয়নি। জরিপ অনুযায়ী বিজেপি এবার তামিলনাড়ুতে 1 থেকে 3টি আসন পেতে পারে। গত নির্বাচনে এখানে কোনো আসনই পায়নি বিজেপি। কর্ণাটক ছাড়া দক্ষিণাত্যে হিন্দি বলয়ের দল হিসেবে পরিচিত বিজেপি। গত নির্বাচনে বিজেপি এই রাজ্যের 28 আসনের মধ্যে 25টিতেই জিতেছিল। এবারের নির্বাচনে বিজেপি ও তার মিত্ররা কর্ণাটকে আগের আসন ধরে রাখার আশা করছে। অন্যদিকে তেলেঙ্গানার বিজেপি একক বৃহত্তম বিজয়ী দল হিসেবে আবির্ভূত হতে পারে, আর পশ্চিমবঙ্গেও পেতে যাচ্ছে আগের চাইতে বেশি আসন। বুথ ফেরত জরিপ যেমনটা বলছে তেমনটা সব ঠিকঠাক থাকলে 9 জুন তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র দামোদর দাস মোদী।